আসসালামু আলাইকুম। আমি সেজান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি হাদিভের জন্য চবি এরপর গুচ্ছ সহ যে পরীক্ষাগুলো হবে সবগুলোতে আমি তোমাদের ফ্রিতে গাইডলাইন দিব, ভিডিও দিব এবং আমার হ্যান্ড নোট দিব। সো তারই প্রেক্ষিতে আমি প্রথম ক্লাসটি শুরু করছি তোমাদের জন্য। তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিটা ইউনিভার্সিটি এই টপিক থেকে কোশ্চেন করে। সো শুরু করি, চলো। জটিল সংখ্যা। যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় তবে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এই এ প্লাস আইবি এর এ হচ্ছে বাস্তব অংশ এবং বি হচ্ছে অবাস্তব বা জটিল বা কাল্পনিক অংশ, অর্থাৎ আয়ের সাথে যা থাকবে তা হবে অবাস্তব বা জটিল বা কাল্পনিক অংশ। তুমি এখানে চারটা ভ্যালু একটু মনে রাখবা, যে আই ইজ ইকুয়াল টু √/-1, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আই কিউব ইজ ইকুয়াল টু -i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমার আয়ের যে পাওয়ার থাকবে ওই পাওয়ারকে তুমি যখন 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর যখন ভাগফল 1 হবে, ভাগশেষ যখন 1 হবে তখন অ্যান্সার হবে আই বা √/-1। তো ভাগশেষ যখন 2 হবে তখন অ্যান্সার হবে -1, ভাগশেষ যখন 3 হবে তখন অ্যান্সার হবে -i, ভাগশেষ যখন কিছু থাকবে না অর্থাৎ 0 হবে তখন অ্যান্সার হবে 1। সো ধরো এই টাইপের ম্যাথগুলো যদি থাকে i⁵, সো একে তুমি হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1, তাহলে অ্যান্সার কী হবে আই বা √/-1। এরপর ধরো i⁵, একে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ হবে 2, তাহলে অ্যান্সার কী হবে -1। এরপর হচ্ছে দেখো i⁵, তো 7কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ হবে 3, তাহলে অ্যান্সার কী হবে -i। তারপর হচ্ছে দেখো i⁵, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না অর্থাৎ ভাগশেষ 0, সেক্ষেত্রে অ্যান্সার কি 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাই না? ওকে, সো এই টাইপটা তুমি হচ্ছে ভাগশেষ আকারে করলেও করতে পারো, অথবা যদি চাও যে তুমি এই আকারটা করবা যে i⁴n+1 বা i⁴n+2, i⁴n+3, i⁴n+0, এই টাইপটা করলেও হয়। সো তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা করবা, সমস্যা নেই। এখন আসো এই টাইপের কোয়েশ্চেন কী হয় আমরা একটু দেখব। এটা ঢাকা ইউনিভার্সিটির 18-19 সেশনের কোয়েশ্চেন। z = -4 + 3i এর কাল্পনিক অংশ নির্ণয় করো। সো আমি গত পৃষ্ঠায় কি বলেছিলাম, কাল্পনিক অংশ কি, যে a প্লাস আইবি আকারের যে সংখ্যা, এখানে আয়ের সাথে যে অংশ থাকবে তাকে কি বলা হয় অবাস্তব বা জটিল বা কাল্পনিক অংশ। সো আমি এই সংখ্যাটাকে তাহলে কি করব, প্রথমে a প্লাস আইবি আকারে কনভার্ট করব, দেন দেখব আমার আয়ের সাথে কি আছে, আয়ের সাথে যা থাকবে তাই হবে আমার কাল্পনিক অংশ। তাহলে দেখো z = -4 + 3i/3, সো আই দিয়ে ভাগ করে দাও দুটাকেই। সো ভাগ করলাম, -4/i, 3i/i, তাহলে এখানে কি থাকবে -4/i, আর এখানে 3, i আর i ভ্যানিশ হয়ে যাবে, এখানে শুধু 3 থাকবে। এখন দেখো আমার তো আকারটা কি ছিল a প্লাস আইবি, এখানে তো আর কোনো ভগ্নাংশ ছিল না, দ্যাটস আমি এখানে ভগ্নাংশ রাখবো না। তো আমরা ভগ্নাংশ আউট করার জন্য কী করতে পারি, আমরা আই দিয়ে উপর নিচে গুণ করতে পারি। এই যে দেখো আই দিয়ে উপর নিচে গুণ করছি, এ দুটো কাটাকাটি করো, দেখো ওই যে আগের রূপই থাকবে। তাহলে আই দিয়ে যখন আমরা গুণ করলাম তখন নিচে কি হয়ে যাচ্ছে i², আর i² ভ্যালু আমরা কি জানি, যে i² = -1। সো এই যে সেই i² এখানে দেখো -1 লিখছি, আর উপরে কি হয়ে গেছিলো -4i, সো -4i/-1, তাহলে আলটিমেটলি কী হবে 4i + 3, এই হচ্ছে 4i + 3। তাহলে আমার কাল্পনিক অংশটা কোন অংশ হবে, এই আয়ের সাথে যে অংশ আছে সেটা, তাহলে আয়ের সাথে কি আছে 4, তাহলে আমার কাল্পনিক অংশ কি হবে 4। এখন দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 7, 8 এবং 11, 12 সেশনের কোশ্চেনটা ছিল এমন, আই কাল্পনিক সংখ্যা হলে i⁵1 এর মান কত। তাহলে i⁵1, তুমি এটাকে কী করতে পারো, 51কে 4 দিয়ে ভাগ করতে পারো, দেন ভাগশেষ যেটা হবে সেটার অ্যান্সার করতে পারো, অথবা এই যে 4n+3 এই টাইপটা করতে পারো। যদি তুমি ভাগ করতে চাও 51কে, তাহলে কি হবে দেখো 51/4, তো এখানে ভাগশেষ কত থাকবে, আমরা জানি হচ্ছে তোমার 4 × 48, তাহলে ভাগশেষ থাকবে কি 3। সো i⁵3 এর ভ্যালু কত ছিল
আই টু দি পাওয়ার 3 এর ভ্যালু ছিল হচ্ছে -i, অ্যান্সার তাহলে হবে -i। আর যদি হচ্ছে 4n+3 করতে চাও, অর্থাৎ এই যে এই টাইপটা তোমার এই আই টু দি পাওয়ার 4n+1 বা 4n+2, 4n+3 বা 4n+0 যে কোনো একটা ইস্যু করলেই হবে। এটা যদি করতে চাও তাহলে কি হবে দেখো, আই টু দি পাওয়ার 4n তাহলে 4 আমার এই 4-এর সাথে কত গুণ করলে 51 বা 51-এর ছোট একটা সংখ্যা হবে, কত 12 যদি গুণ করি তাহলে কত হবে আমাদের 4 12 48। তাহলে আমি এখানে কি করেছি দেখো, এই কারণে 12 গুণ করেছি, তাহলে 4 12 এখানে আমি পেয়ে যাব 48। সো 48 আর 3 হচ্ছে 51, এই 3 হচ্ছে যোগ করে দিয়েছি। তাহলে আই থাকবে কি আই টু দি পাওয়ার 3, বা এই টার্মটা যদি তোমরা মুখস্থ করো তাহলে এটা থেকে অ্যান্সার চলে আসবে। সো যেটা ইচ্ছা তোমরা সেটা করবা। এরপর দেখো, এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 7, 8 এবং 11 বড় সেশনের কোশ্চেন। এখানে অনেক বড় একটা ভ্যালু আছে। সো বড় একটা ভ্যালু থাকলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বড় ভ্যালু থাকলে আমরা কি করব, আমরা এই লাস্ট যে 2টা ডিজিট থাকবে, এখানে লাস্ট 2টা ডিজিট কত 14, তাই না, 14, এই লাস্ট 2টা ডিজিট নিয়ে কাজ করব। সো এই লাস্ট 2টা ডিজিট নিয়ে যদি কাজ করি তাহলে কী থাকে আই টু দি পাওয়ার 14, দেন আই টু দি পাওয়ার 14কে আমরা যদি করি কী থাকবে তাহলে দেখো 3 4 12 হয় আমরা জানি। সো তাহলে হচ্ছে 3 4 12, আর 12-র সাথে কত যোগ করলে 2 হবে, সরি 14 হবে, 12-র সাথে আর 2 যোগ করলে কী হবে 14 হবে, তাহলে এটা হবে, আর এটার ভ্যালু হবে হচ্ছে -1। আর যদি তুমি হচ্ছে ভাগশেষ আকারে করতে চাও তাহলে জাস্ট 14কে 4 দিয়ে ভাগ করো, 14/4 কত হয় ভাগশেষ, 14/4 করলে আমার এখানে ভাগশেষ থাকবে হচ্ছে কত 2 থাকবে। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত -1, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটা করবা, কোনো সমস্যা নাই। যদি এটা ভালো লাগে তাহলে এটা করবা, জাস্ট এখানে মনে রাখবা আই টু দি পাওয়ার 4n+1 ইজ ইকুয়াল টু আই, আই টু দি পাওয়ার 4n+2 ইজ ইকুয়াল টু -1, আই টু দি পাওয়ার 4n+3 ইজ ইকুয়াল টু -i, আই টু দি পাওয়ার 4n+0 ইজ ইকুয়াল টু 1। আর ভাগশেষ আকারে করলেও করতে পারো, যেটা প্রথমে বলেছিলাম। ওকে, এখন আরেকটা কোশ্চেন দেখো, এটা হচ্ছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি 7 8 সেশন এবং ঢাকা ইউনিভার্সিটি 15 16 সেশনের কোশ্চেন। এই যে দেখো কি একটা ম্যাথ দিয়ে রাখছে, এটা দিয়ে বলছে এর মান বের করো। আসলে এটা ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট যা যা আছে তুমি নর্মালি লসগু করে যাবা তাহলেই হয়ে যাবে। সো আমি প্রথমে এটাকে লিখলাম। সো লেখার পর আমি এই অংশকে নিয়ে আগে কাজ করি। এই অংশে দেখো এখানে আমার হরকে এই 1+i, সো 1+i লিখলাম। তাহলে এই 1-এর সাথে গুণ করলে কী হবে 1+i - 1 লিখলাম এটা। ওকে, এরপর আসো এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কী হবে, এই 1 1 ভ্যানিশ থাকবে শুধু i, আর এটা কি নিচ থেকে এটা উপরে চলে যাবে, তাই না। সো এই হচ্ছে সেই 1+i, আর এই শুধু i, এটা নিচে লিখলাম। দেন আবার এই অংশ একবার লসগু করো, তাহলে কী হবে এখানে i, আর উপরে তাহলে কী হবে i-এর সাথে 1 গুণ করো i, দেন হচ্ছে -1 -i। তো এখানে i ভ্যানিশ থাকবে শুধু -1, আর নিচের i-কে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে i স্কোয়ার, i এই যে আইটা তো উপরে যাবে, তাই না, যে i ইন্টু i হবে। সো i ইন্টু i করলে কী হবে i স্কোয়ার, আর এই হচ্ছে আমার সেই -1 এখানে লিখলাম। তাহলে i স্কোয়ারের ভ্যালু কত -1, আর -1 ভাগ করলে অ্যান্সার কী হবে 1। এরপর দেখো আই টু দি পাওয়ার 999 দিয়ে রাখছি, এই ভ্যালু বের করতে হবে। সো এগুলো দেখো, এগুলো আসলে তুমি চাইলে লাস্ট 2টা ডিজিট করতে পারো বা পুরাটাই নিতে পারো। কেন, কারণ হচ্ছে আমরা জানি 100 বা 1000 এই টাইপের সংখ্যা কি 4 দিয়ে বিভাজ্য, তাই না। জাস্ট হচ্ছে কি থাকবে, তুমি যদি 99 করো তাহলে কি 100 থেকে এটা 1 কম, তাহলে এখানে আলটিমেটলি কী থাকে, যদি তুমি 4n+1 2 3 এটা করতে চাও তাহলে কী থাকবে 4n+3 থাকবে, তাই না। কারণ 1000 বা 100 এই সংখ্যাগুলো 4 দিয়ে বিভাজ্য। তাহলে এটা যদি এভাবে করো তাহলে কী হবে 4n+3, অ্যান্ড আই টু দি পাওয়ার 4n+3 এর ভ্যালু হচ্ছে কি -i। আর তুমি যদি ভাগ করে দিতে চাও, যে লাস্টে 2টা ডিজিট নিবা 99, সো 99/4 ভাগশেষ কত হবে 3 হবে। সো আই টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত, আই টু দি পাওয়ার 3 ইকুয়াল টু -i। তারপরে এই যে একটা বড় সংখ্যা দিয়েছি, জাস্ট লাস্ট 2টা ডিজিট নিয়ে কাজ করবা। সো তাহলে লাস্ট 2টা ডিজিট এখানে 96, অর্থাৎ আই টু দি পাওয়ার 96। এখন এই যে আই টু দি পাওয়ার 96, এই 96 তো 4 দ্বারা বিভাজ্য, সো এখানে ভাগশেষ থাকবে না। তাহলে আই টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, বা এই যে 4n+0 এ আকারেও করতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটা করবা। জাস্ট লিখে দিয়েছি দেখো, আয়ের পর অনেক বড় হলে লাস্ট 2টা ডিজিট নিয়ে কাজ করব। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের এখানে, সেটা হচ্ছে মডুলাস নির্ণয়। এখন এই যে মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। মডুলাস আর আর্গুমেন্ট অনেকটা হচ্ছে আমাদের সরল লেখার যে
পোলার স্থানাঙ্ক ছিল আর এবং থিটা, আমরা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতাম, যে কার্তেশীয় ছিল হচ্ছে এক্স ওয়াই আর পোলার হচ্ছে আর থিটা। সো ওই যে আর থিটার আর, ওই আর হচ্ছে এই জায়গাটাতে মডুলাস। সো দেখো এখানে কী করবা, জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস জেড ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশের বর্গ এবং কি কাল্পনিক অংশের বর্গ, অর্থাৎ মডুলাস হচ্ছে বাস্তব অংশের বর্গ ও কাল্পনিক অংশের বর্গের সমষ্টির বর্গমূল। মডুলাসের অপর নাম পরম মান। কিছু কোশ্চেনে দেখবে মডুলাস নির্ণয়ের কথা বলেনি, বলেছে পরম মান নির্ণয়ের কথা। তাহলে আমার পরম মান বলুক বা মডুলাস বলুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। মডুলাস হচ্ছে জটিল সংখ্যার পোলার স্থানাঙ্ক, আর এবং থিটা এর আর, ঠিক আছে। দেখো এটা রুয়েটের কোশ্চেন, 6, 7 এবং 11, 10, 11 দুইটা সেশন আসছিল। আই প্লাস 1 প্লাস থ্রাইজ আই এর মডুলাস কত? সো মডুলাস কী বলছিলাম, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের বর্গের সমষ্টির বর্গমূল। তো এখানে বাস্তব অংশ 1, সো 1 স্কোয়ার, কাল্পনিক অংশ √3, সো √3 স্কোয়ার, আর তার উপর একটা রুট। সো 1 স্কোয়ার মানে 1 আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 1 + 3 = 4, √4 এর ভ্যালু 2, এটা আমাদের অ্যান্সার। এটা চিটাগং ইউনিভার্সিটি 16-17 সেশনের কোশ্চেন। 1 - 3i এর মডুলাস কত? সো বাস্তব অংশের বর্গ, এটা বাস্তব অংশ 1 আর কাল্পনিক অংশ হচ্ছে -√3। সো বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গ, এটা করলে হয়ে যাবে 2 অ্যান্সার। এখন এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনের কোশ্চেন। 1 + i / 1 - i এর পরম মান কত? তো পরম মান মডুলাস সেম আমরা জানি, তাহলে আসো আমরা সলভ করি। তো ফার্স্ট অফ অল আমরা তো এখানে ভগ্নাংশ সলভ করতে পারবো না, আমরা শিখেছি a + ib বা x + iy এই ফরম্যাট। সো আমি এটাকে কী করবো, সেই ফরম্যাটে নিয়ে যাব। সো এই ফরম্যাটে নেওয়ার জন্য কি করবে, দেখো এখানে তো জাস্ট এভাবে মাল্টিপ্লাই করেছি, আর এটাকে কিভাবে ভাগ করব, a + ib আকারে কনভার্ট করব, সেগুলো সামনে আছে। তুমি এটাও দেখো ওইটাও দেখিও, তোমার যেটা ইজি মনে হবে তুমি সেটা করবা। এখানে যদি আমি এভাবে করতে যাই তাহলে জাস্ট দেখো আমি কী করব, উপরে যেটা থাকবে এটা দিয়েই উপর নিচে গুণ করে দিব। উপর নিচে যদি আমি সেম জিনিস দিয়ে গুণ করি তাহলে তো প্রবলেম নাই, যেটা দিয়ে গুণ করেছি এই দুটো দেখো ভ্যানিশ করলে যা ছিল তাই। তো এটা গুণ করলে কি হয়, দুটা সেম আছে, তো সেম দুটা কোয়ান্টিটিকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, সেটার বর্গ হয়ে যাবে। তো আমরা এটাই করেছি যে 1 + i দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা কী হয়ে যাবে, উপরে এ অংশে 1 + i স্কোয়ার আর নিচে কি a + b আর হচ্ছে a + b, এটা সমান কি a স্কোয়ার - b স্কোয়ার। তো লিখে দাও a স্কোয়ার - b স্কোয়ার। সো লিখলাম, দেন i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আমরা সেটা জানি। এই যে i স্কোয়ার, এটার পরিবর্তে কি লিখলাম -1। সো তাহলে ভ্যালুটা কী থাকবে, আলটিমেটলি এই মাইনাস প্লাস হয়ে যাবে। এই যে দেখো মাইনাস প্লাস, আর উপরে তো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেছি যে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। সো এই যে b স্কোয়ার হচ্ছে i স্কোয়ার, i স্কোয়ার ভ্যালু -1, এটা লিখে দিয়েছি। সো বাকিটা জাস্ট ক্যালকুলেশন। সো এখানে কি থাকে দেখো 1 আর 1 ভ্যানিশ, তাহলে এখানে জাস্ট থাকবে 2i, এই সেই 2i, আর নিচে 1 + 1 = 2, তাহলে 2 ভ্যানিশ থাকবে শুধু i। সো আইকে জাস্ট আমরা কি লিখতে পারি, আইকে আই লিখলে কোনো সমস্যা নেই, বাট তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি যে এখানে 0 + 1i, 0 হচ্ছে আমার এখানে বাস্তব অংশ আর এই 1 হচ্ছে কাল্পনিক অংশ। তো মডুলাসটা তাহলে কী হবে, আলটিমেটলি √, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। সো এটা করলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 1। আমাদের মডুলাস তো শেষ, এখন আমরা কি শিখব, আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট আমরা কীভাবে করব, দেখো z = x + iy হলে এর আর্গুমেন্ট θ = tan ইনভার্স মডুলাস y/x। এটা কীভাবে লেখা যায়, আর্গুমেন্ট অফ z = tan ইনভার্স y/x। কীভাবে লিখবা, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে ঢাবি রিটেনের জন্য লাগবে, আর কোথাও লাগবে না, কীভাবে লিখছো তুমি সলভ করতে পারলেই হবে। সো এভাবে প্রাপ্ত আর্গুমেন্টকে কী বলা হয়, মুখ্য আর্গুমেন্ট বলে, যার রেঞ্জ -π থেকে +π এর মধ্যে, অর্থাৎ -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রির মধ্যে থাকবে। এই মুখ্য আর্গুমেন্টের বাইরেও আরও এক ধরনের আর্গুমেন্ট রয়েছে যাকে সাধারণ আর্গুমেন্ট বলা হয়। মুখ্য আর্গুমেন্টের সাথে 2 nπ যোগ করলেই সাধারণ আর্গুমেন্ট পাওয়া যায়, অর্থাৎ সাধারণ আর্গুমেন্ট = 2 nπ প্লাস মুখ্য আর্গুমেন্ট। ওকে, জাস্ট মনে রাখবা সাধারণ আর্গুমেন্ট = 2 nπ প্লাস মুখ্য আর্গুমেন্ট। আর মুখ্য আর্গুমেন্ট কী ছিল, আমরা নর্মালি যে আর্গুমেন্টটা করি সেটা। সো এই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট গেল। তো এইটা আমাদের কি ছিল, মুখ্য আর্গুমেন্ট, আর এটা আমাদের সাধারণ আর্গুমেন্ট। এই থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালু হচ্ছে আমাদের এই মুখ্য আর্গুমেন্টের ভ্যালুটা। এখন আসো কোশ্চেনে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে বললে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করব, অন্যথায় অলওয়েজ মুখ্য আর্গুমেন্টই নির্ণয় করব, ঠিক আছে।
এখন দেখো প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো এই যে চারটা আর্গুমেন্ট আমরা বের করলাম, এই চারটা আমাদের যে পোলার স্থানাঙ্কে থিটা ছিল থিটার মতোই, শুধুমাত্র এই 3 নাম্বারটা একটু ব্যতিক্রম। আমরা 3 নাম্বারটা আর্গুমেন্টে যেটা করতাম সেটা লিখতাম হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, বাট আমাদের এই জটিল সংখ্যায় আর্গুমেন্টের ক্ষেত্রে এটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো এটা কিন্তু মিক্স করা যাবে না, মনে রাখবা আমাদের 3টা চতুর্ভাগ সেম ওই থিটার সাথে, শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগের আর্গুমেন্টটা একটু ভিন্ন হবে, সেটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ এটা তোমরা কীভাবে বুঝবা তোমরা অনেকেই জানো, এরপর আমি জাস্ট একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই হলে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হবে, অর্থাৎ দুটা যদি প্লাস প্লাস থাকে তাহলে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হবে। আর যখন এই মাইনাস এক্স প্লাস আই ওয়াই হবে অর্থাৎ মাইনাস প্লাস হবে তখন হবে কি দ্বিতীয় চতুর্ভাগ, আর যখন মাইনাস মাইনাস হবে তখন হবে তৃতীয় চতুর্ভাগ, যখন কি প্লাস মাইনাস হবে তখন কি হবে চতুর্থ চতুর্ভাগ। আমি জানি তোমরা সবাই এগুলো জানো, এরপর আমি জাস্ট একটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এমন, আমাদের কী ছিল বলো তো? আচ্ছা এখানেই দেখি, এই হচ্ছে আমাদের 4টা চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগ কি প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস প্লাস, অ্যান্ড তৃতীয় চতুর্ভাগ মাইনাস মাইনাস, সর্বশেষ চতুর্থ চতুর্ভাগ প্লাস মাইনাস। এই তো এখন দেখো এটা রুয়েট এবং চিরং ইউনিভার্সিটি দুটারই কোয়েশ্চেন। মাইনাস আই মাইনাস রুট 3i এর আর্গুমেন্ট কত হবে? দেখো এখানে সাইন কি কি আছে, মাইনাস মাইনাস, সো মাইনাস মাইনাস সাইন হলে সেটা কি হয় তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কি মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো এখানে ওয়াই কি আর এক্স কি, আমরা তো এই সংখ্যার আকারটা আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এই আকারে থাকবে তাই না? সো প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা ওয়াই, তাহলে এখানে ওয়াই কী হবে, আয়ের সাথে অংশ কি আছে মাইনাস রুট 3, সো লিখলাম মাইনাস রুট 3, আর এক্স হচ্ছে -1, এই হচ্ছে -1 লিখলাম। তাহলে আমরা জানি আমাদের tan ইনভার্স রুট 3 এর ভ্যালু কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি অর্থাৎ কি π/3, এই তো লিখলাম। সো মাইনাস পাই প্লাস π/3, এটা লসাগু অসগু করো তাহলে কী হয়ে যাবে, দেখো এই যে 3 3 থাকবে, আর এখানে তো শুধু মাইনাস পাই আছে, তাহলে এখন 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে -3 পাই লিখলাম, আর এখানে কি প্লাস পাই, তাহলে আলটিমেট কী থাকবে এখানে -2 পাই ডিভাইড বাই 3, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই বুঝতে প্রবলেম হলে ভাইকে অবশ্যই জানাবা, আমি তোমাকে বিস্তারিত বুঝাই দিব। এখন দেখো এখানে বলা হয়েছে -2i, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, -2i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত হবে। দেখো আমরা তো সব জানি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আইবি আকারের সংখ্যা, বাট এখানে আমার শুধু আছে হচ্ছে আইবি, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুমি জাস্ট এটাকে সামনে একটা 0 যোগ করে দিতে পারো। এটা করলে কি হবে তাহলে দেখো প্লাস মাইনাস, সো প্লাস মাইনাস হলে আমার কোন কোঅর্ডিনেট হয়, প্লাস মাইনাস হলে আমাদের হয় 4th কোঅর্ডিনেট তাই না, যে প্লাস মাইনাস এটা আমার 4th কোঅর্ডিনেট। সো 4th কোঅর্ডিনেট আমার আর্গুমেন্ট কী ছিল মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, সো এই লিখলাম মাইনাস tan ইনভার্স ওয়াই, ওয়াইয়ের ভ্যালু এখানে -2, সো লিখলাম -2, আর এক্স হচ্ছে 0, আর সামথিং বাই ইনফিনিটিভের ভ্যালু কী হয়, সরি সামথিং বাই 0 মানে হচ্ছে কি ইনফিনাইট না, সামথিং বাই হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে ইনফিনাইট, সো লিখলাম। আর আমার tan কত ডিগ্রি ভ্যালু ইনফিনাইট হয়, tan 90 ডিগ্রি, সো এই হচ্ছে সেই tan 90 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। বাট এইখানে কথা আছে, তোমার যে 4টা অপশন এখানে ছিল সেখানে -π/2 নাই, এই জন্য তোমাকে কী করতে হবে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আর সাধারণ আর্গুমেন্ট তুমি কিভাবে করবা, সাধারণ আর্গুমেন্ট করার জন্য তোমাকে কী করতে হবে 2i sin π যোগ করে দিতে হবে, ঠিক আছে। সো 2i sin π যোগ করলাম 2i sin π, তার সাথে হচ্ছে থিটা পেয়েছিলাম হচ্ছে আমরা -π/2, সো লিখলাম। আর এখানে এই 2i sin π এখানে এনের ভ্যালু কি 1 2 3 4 আমরা ইত্যাদি বসাতে পারবো, বাট আমরা নর্মালি কী করব শুধুমাত্র 1ই এখানে ইউজ করব, 1 করলে দেখবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 1 দিয়ে দিলে কী হবে 2i π, সো 2i π সাথে এটা যোগ বিয়োগ করো, কী হবে তাহলে 2 2 গুণা 4, আচ্ছা একটু বিস্তারিত করে দিচ্ছি, এটাকে যদি করো তাহলে কী হবে এমন হবে 4π - π ডিভাইড বাই 2, তাহলে কী হবে 4টা থেকে একটা চলে গেলে থাকবে 3টা, সো 3i π/2, এটা আমাদের অ্যান্সার। সো অপশনে এত আছে, সো এটাই আমাদের অ্যান্সার। আর এমসিকিউর জন্য একটা বিষয় মনে রাখবা,
এগুলো ধরো তুমি করবা না, এটা ধরো ঢাবি যদি রিটার্ন দেয় তাহলে এটা করবা, আদারওয়াইজ হচ্ছে এটা মনে রাখবা যে NI এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি বা -270 ডিগ্রি, আর -NI এর আর্গুমেন্ট -90 ডিগ্রি বা 270 ডিগ্রি। ঠিক আছে, NI এর আর্গুমেন্ট 90 ডিগ্রি বা -270 ডিগ্রি, আর -NI এর আর্গুমেন্ট -90 ডিগ্রি বা 270 ডিগ্রি, যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। এখানে এটা 90 পজিটিভ, এখানে এটা নেগেটিভ, এখানে 270 নেগেটিভ, এখানে এটা পজিটিভ। তো যে কোনো একটা ভ্যালু মনে রাখো, তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে এগুলো এক্সাম হলে গিয়ে জাস্ট দেখবে এবং অ্যান্সার করবা, তোমাকে কিন্তু এটা ক্যালকুলেশন করতে হবে না। এখন দেখো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 15-16 সেশনের কোশ্চেন ছিল। -I এর আর্গুমেন্ট কত? দেখো -I এর আর্গুমেন্ট আমি কত লিখবো, তাহলে আমি এটা করবো না, আমি জাস্ট মুখস্থ অ্যান্সার করবো এটা -I, সো এটার আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি বা 270 ডিগ্রি। ঠিক আছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 এবং 18-19 কোশ্চেন। -1 + I এর আর্গুমেন্ট কোনটি? দেখো এখানে চিহ্ন কি আছে, আমার সাইন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ মাইনাস প্লাস হলো কোন কোঅর্ডিনেট? মাইনাস প্লাস, এই যে মাইনাস আর হচ্ছে কি প্লাস, তো দ্বিতীয় কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট আমার আর্গুমেন্ট কী হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। সো এখানে y এর ভ্যালু 1, x এর ভ্যালু -1, সো লিখে দিলাম ট্যান ইনভার্স 1 হয়ে গেল। সো ট্যান ইনভার্স 1 যখন হলো, আমার ট্যান ইনভার্স 1 যার ভ্যালু কত? 45 ডিগ্রি, অর্থাৎ π/4। সেটা জাস্ট ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 4 দিয়ে গুণ করো, তাহলে 4π মাইনাস হচ্ছে পাই, তাহলে কী থাকবে আলটিমেটলি? উপরে থাকবে 3π আর নিচে হচ্ছে 4। সো এটা আমাদের অ্যান্সার। এটা বুয়েট হচ্ছে 4-5 এবং 12-13 সেশনের কোশ্চেন ছিল। এখানে কি আছে দেখো একটু, 2 + 3i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। সো মডুলাস কী করবা? √x² + y², যেটা যদি x + iy আকারের সংখ্যা হয় তাহলে কি এটার মডুলাস হবে √x² + y²। সো এটা করবা, করার পর অ্যান্সার চলে আসবে। আর আর্গুমেন্ট দুটাই পজিটিভ, সো এটা ফার্স্ট কোঅর্ডিনেট, তাহলে ট্যান ইনভার্স y/x। এখানে y হচ্ছে 3, x হচ্ছে 2, এই হচ্ছে আমার সেই y, এই হচ্ছে x। সো যা হইছে তাই আমার অ্যান্সার। এটা বুয়েট 6-7 এবং 10-11 সেশনের কোশ্চেন। 1 + 3i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। সো মডুলাস খুব ইজি, √x² + y² করে দাও। এখানে x হচ্ছে 1 আর y হচ্ছে 3, সো এটা লিখে দাও, যা আসবে সেটাই অ্যান্সার। আর আর্গুমেন্ট যেহেতু এটা তোমার দুটাই পজিটিভ, তাহলে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে থিটা = tan ইনভার্স y/x। সো y/x করো, যা থাকবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর এরা হচ্ছে বুয়েট 9-10 এবং জাহাঙ্গীরনগর 15-16 সেশনের কোশ্চেন। এখানে আছে হচ্ছে -1 + √3i সংখ্যাটির মডুলাস, মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো দেখো এটা আমার মডুলাস, আর √x² + y², এখানে x মানে -1 আর y মানে হচ্ছে √3। তাহলে আমরা এটা করে দিলাম, আমার অ্যান্সার হলো হচ্ছে কি √4, আর √4 এর ভ্যালু কত? 2। সো এটা আমাদের কি মডুলাস। এখন হচ্ছে আর্গুমেন্ট, এই দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ, মাইনাস প্লাস কোথায় থাকে? সেকেন্ড কোঅর্ডিনেটে আমার আর্গুমেন্ট কত হয়? পাই প্লাস ট্যান ইনভার্স, পাই প্লাস না, এটা হচ্ছে যে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। সো এটা লিখে দিলে কি হচ্ছে আমাদের আলটিমেটলি পাই মাইনাস, এটা হচ্ছে √3, ট্যান √3, তো কত ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রির মানে হচ্ছে π/3। ওকে, এটা লসাগু করো 3, আর উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, সো থ্রাইস পাই মাইনাস হচ্ছে পাই, আলটিমেটলি কী দাঁড়াবে? টুয়াইস পাই, এই সেই টুয়াইস পাই /3। এটা তো পেলাম মুখ্য আর্গুমেন্ট। এখন আছে আমার কি সাধারণ আর্গুমেন্ট। চলো আমরা নেক্সট পেজে সাধারণ আর্গুমেন্টটা দেখি। এই তো সাধারণ আর্গুমেন্ট, জাস্ট 2n π + 2π/3। দেখো এই ম্যাথগুলো আমার লিখে রাখার বা অ্যান্সার সহ করে রাখার উদ্দেশ্য কি? সেটা হচ্ছে যে এখন চবি এক্সামের আছে মাত্র 10 দিন, তাই না? সো এই সময় যদি হচ্ছে আমি জাস্ট শুধু কোশ্চেন রেখে এই ম্যাথগুলো করতে যেতাম বা লিখতে যেতাম, তাহলে একটা লম্বা সময় চলে যেত। সো তোমাদের সময়টাকে আমি নষ্ট না করে আমি এই কাজটা করেছি। আশা করি তোমাদের জন্য এটাই ইফেক্টিভ হবে। সো আসো আমাদের নেক্সট পোর্শন, জটিল সংখ্যার পোলার আকার। z = x + iy এর পোলার আকার z = r cos θ + i sin θ, যেখানে r হচ্ছে মডুলাস বা পরম মান, r = √x² + y² অ্যান্ড থিটা হচ্ছে আর্গুমেন্ট, থিটা = tan ইনভার্স y/x, যার 4টি চতুর্ভাগে 4টি মান। ওকে, এটা বুয়েট 9-10 এবং জাহাঙ্গীরনগর 15-16 সেশনের কোয়েশ্চেন। -1 + 3i সংখ্যাটিকে পোলার আকারে প্রকাশ করো। তাহলে এত এর পোলার আকার r cos θ + i sin θ।
তাহলে আর এর ভ্যালু নিয়ে আসো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু √3, সেটা করো, করলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2 অ্যান্ড থিটা, যেহেতু এটা মাইনাস প্লাস অর্থাৎ এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট হলে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো লিখে ফেলো, এটা লিখলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে 2π/3। এখন এই আর এবং থিটার ভ্যালুটা জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। জাস্ট মনে রাখবা আমার x প্লাস আই ওয়াই এর পোলার আকার আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এটা আমাদের হচ্ছে অনেকটা আমাদের সরলরেখার ওই ম্যাথগুলোর মতোই, যেখানে আমরা লিখতাম x ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। সেখানে ওটা না লেখা হয় নাই, বাট ওটা ওই টাইপেরই, জাস্ট এখানে এক্সট্রা একটা আই আছে। আশা করি এগুলো পারবা। আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখন জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। এই জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাকে যখন a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলবে, বা একটা জটিল সংখ্যা দিয়ে বলবে এত এর a প্লাস আইবি আকারে প্রকাশ করলে b এর ভ্যালু কত হবে, এই টাইপের যে ম্যাথগুলো করতে দেবে বা ভাগ করতে বলবে, সেগুলোর জন্য এগুলো লাগবে। একটু জাস্ট দেখো, যোগ যখন করবো, ধরো z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস iy1 অ্যান্ড z2 ইজ ইকুয়াল টু x2 প্লাস iy2, দুটি জটিল সংখ্যা হলে এদের যোগফল z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু x1 x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2, অর্থাৎ বাস্তব অংশের সমষ্টি প্লাস i ইন্টু অবাস্তব অংশের সমষ্টি। ঠিক আছে, এখানে বাস্তব অংশ হচ্ছে x1 আর এখানে বাস্তব অংশ x2, সো এই হচ্ছে সেই বাস্তব অংশের সমষ্টি। আর এখানে দেখো অবাস্তব অংশ y1, এখানে y2, তাহলে অবাস্তব অংশের সমষ্টি y1 প্লাস y2। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আমার একটা যোগফল যখন বের করবো দুটো জটিল সংখ্যার, সেটা কী হবে, যোগফলটা বাস্তব অংশের সমষ্টি প্লাস i ইন্টু অবাস্তব অংশের সমষ্টি, শেষ। তাহলে এখন দেখো একটা কোশ্চেন, -1 প্লাস 2i ও 3 প্লাস 4i এর যোগফল কত? সো এই ধরেই জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি, বাট এক্সামে আসলে কিছুই লেখার দরকার নেই, জাস্ট করে ফেলবা। সো z1 ইকুয়াল টু এত, z2 ইকুয়াল টু এত, দেন যোগ করো বাস্তব অংশের সমষ্টি -1 প্লাস 3 অ্যান্ড অবাস্তব অংশের সমষ্টি, অবাস্তব অংশ এখানে 2, এখানে 4, 2 প্লাস 4, সো আলটিমেটলি অ্যান্সার তোমার এটা। এখন বিয়োগের ক্ষেত্রে কি, z1 ইকুয়াল টু x1 প্লাস iy1 এবং z2 ইকুয়াল টু x2 প্লাস iy2, দুটি জটিল সংখ্যা হলে এদের বিয়োগফল z1 মাইনাস z2 ইকুয়াল টু x1 মাইনাস x2 প্লাস i ইন্টু y1 মাইনাস y2। এখানে তাহলে কী হচ্ছে, বাস্তব অংশের বিয়োগফল প্লাস i ইন্টু অবাস্তব অংশের বিয়োগফল, শেষ। সো এই যে একটা সংখ্যা লিখেছি, এতের বিয়োগফল কত, ধরলাম এটা z1, এটা z2, তাহলে এই যে দুটা বাস্তব অংশের বিয়োগফল হবে, আর এখানে কী হবে, অবাস্তব অংশের বিয়োগফল। এটা করলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। তো দেখো, তো আমরা কাজ করে ফেলেছি, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আসলে গুণ আর ভাগ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা একাডেমিকে যেভাবে গুণ করেছো আমি সেভাবে করাবো না, তোমরা চাইলে ওইভাবে করতে পারো, বাট আমি যেটা করাবো এটা তোমার হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবা। আর এক্সামে তোমার এটাই করতে হবে, আমি কি পারি না পারি এটা ডাজেন্ট ম্যাটার, আমি কত অল্প সময়ে সেটা সলভ করে অ্যান্সার করে আসতে পারছি, সেটা হচ্ছে বিষয়, তাই না? তাহলে দেখো, z ইকুয়াল টু x1 প্লাস iy1 ও z2 ইকুয়াল টু x2 প্লাস iy2, দুটি জটিল সংখ্যা হলে এদের গুণফল z1 ইন্টু z2 ইকুয়াল টু x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস x2 y1। খেয়াল করো এই বিষয়টা কী হচ্ছে, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এমন, দেখো দুটো জটিল সংখ্যা আমি লিখেছি, এত এর গুণফল কত হবে, এটা ধরলাম আমার z1, এটা ধরলাম z2। তাহলে একটু জাস্ট তুমি কী করবা, পাশাপাশি একটু লিখে নেবা উপর নিচ করে। লেখার পরে এই প্রথম অংশ খেয়াল করে, এই যে এই অংশটা, এটা দেখবা আমার বাস্তব অংশ এবং অবাস্তব অংশের মধ্যে একটা স্বাভাবিক যে গুণ আমরা করি সেটা এই লিখে রেখেছি। দেখো বাস্তব অংশ আর হচ্ছে কি তোমার স্বাভাবিক গুণ, বাস্তব অংশের স্বাভাবিক গুণ, আর এখানে এটা হচ্ছে কি আমার এ, আর এই অংশটা কি বি, যে এ প্লাস আইবি আকারে সংখ্যা বলে না, তার হচ্ছে এ প্লাস আইবি। তাহলে এই এ কী হবে, তোমার বাস্তব অংশ এবং অবাস্তব অংশের স্বাভাবিক যে গুণ, সেটা স্বাভাবিক গুণ করলে কী হয়, x1 x2 y1 y2 করলাম, x1 x2 y1 y2, মাঝে একটা মাইনাস, আর এখানে কী করবা পরে, এই যে এই অংশে, এই যে বি, এই অংশে কী হচ্ছে, এটা হচ্ছে তোমার কি কাল্পনিক অংশের ক্রস গুণফল বা আর গুণফল, যেটা আমরা করতাম। এই যে ক্রস গুণ বা আর গুণ কি, যে এটার সাথে এটা অ্যান্ড এটার সাথে এটা, সো এটার সাথে এটা করলে কী হবে, x1 y2, আর এটার সাথে এটা করলে কি x2 y1। এটাই দেখো এখানে লিখেছি, জাস্ট এখানে প্রথম সাইনটা হচ্ছে মাইনাস, বাকি দুটা কি প্লাস। এটা একটু মাথায় রাখো, আমরা একটু পরে যখন আমরা ভাগ করবো, ভাগের ক্ষেত্রে সবই সেম থাকবে, জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো খেয়াল করো, এই যে সংখ্যাটা আমরা লিখলাম পাশাপাশি, লেখার পর আমার এখানে কি এই যে অংশটা নর্মাল গুণ, সো করো এই যে নর্মাল গুণ, -1 3, এই যে -1 অ্যান্ড 3, আর এখানে হচ্ছে 2 4,
2 4, এটা নর্মাল গুণ। এখন আসো এই যে এই অংশে কী হবে, আর মাঝে হচ্ছে কি মাইনাস, এরপর আসো এখানে কী হবে ক্রস গুণ, তাহলে -1 4, এই যে দেখো -1 4, আর এখানে কী হবে 3 2, এই যে 3 2, দেখেছো কীভাবে করলাম? সো এটা দেখবা, এটা দেখলে বা শিখলে দেখবা খুব দ্রুত এটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। এখন জাস্ট ক্যালকুলেশন করো, -1 × 3 -3 অ্যান্ড 2 আর 4 গুণ করো, কত হবে 8, এখানে -1 4 -4 3 2 6, ওকে। তো এখানে আলটিমেটলি কী থাকবে -11 + 2i, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন একটা বিষয় মাথায় রাখবা, যখন তুমি √-a × √-b করবা, সেটার অ্যান্সার কী হবে -√/ab। সেখানে কিন্তু এই যে মাইনাস মাইনাস তুমি ব্যানিশ করতে পারবা না। নর্মাল যদি তুমি গুণ করতে এটা -a × -b, এটা করলে তুমি কি লিখতে পারতা, এটা করলে কিন্তু তুমি লিখতে পারতা ab, অর্থাৎ এখানে কি থাকতো না, এখানে এই চিহ্ন আর থাকতো না। বাট যখন এই মাইনাস চিহ্নটা রুটের মধ্যে থাকবে এভাবে মাইনাস √-a √-b, এভাবে তুমি মাল্টিপ্লাই করলে এই মাইনাসটা কিন্তু ভ্যানিশ হবে না, এটা থাকবে, এটা মাথায় রাখিও। দ্যাটস ওয়াই দেখে রাখো, এটা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য লাগবে। √/-2 × √/-3, এটাকে গুণ করলে কী হবে 3 × 6, বাট এই যে মাইনাস, এই মাইনাস কিন্তু থেকে যাবে, ওকে। এভাবে আর কি থাকে বিষয়টা। দেখো আমি যদি বলি জটিল সংখ্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা কোনটা, সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে ভাগ আকার a+ib আকারে প্রকাশ, এই সব সেম। দেখো এই ভাগ করা ও a+ib আকারে প্রকাশ করা একই জিনিস। a+ib এর ম্যাথ পরে করব, এখানে জাস্ট ভাগ করাটা একটু শিখে রাখো। z1 = x1 + iy1 ও z2 = x2 + iy2 দুটি জটিল সংখ্যা হলে এদের ভাগফল। দেখো আমরা যে গুণ করেছিলাম, দেখো গুণ ফলের মান শুধু চিহ্ন তিনটা চেঞ্জ করব। আমি যা গুণ করেছিলাম প্রথমে এ বাস্তব অংশ অবাস্তব অংশে নর্মাল গুণ করেছি, আর পরের অংশে কি করেছিলাম বাস্তব অংশ এবং তোমার অবাস্তব অংশের মধ্যে ক্রস গুণ বা আর গুণ করেছিলাম, সেটাই করেছি। জাস্ট এখানে চিহ্ন তিনটা চেঞ্জ করতে হয়েছে। আমার যেটা গুণ ছিল সেখানে এখানে ছিল মাইনাস, বাকি এই দুইটা চিহ্ন ছিল প্লাস। আর ভাগের বেলায় কি হয়েছে, এই চিহ্নটা মাইনাস হয়েছে, বাকি দুইটা চিহ্ন প্লাস হয়েছে। আর নিচে একটা এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে বাস্তব অংশের বর্গ প্লাস কি অবাস্তব অংশের বর্গ। কোন অংশের এটা, দ্বিতীয় টার্মের, যে এই টার্মটার যে z2 এখানে যে x2 + iy2 ছিল, এই সেই x2² + y2²। বাকি কাজ শেষ। এখন দেখো কি করবা, আলহামদুলিল্লাহ, এই সরি খেয়াল করো এখানে কি লিখেছি, -1 + 2i কে 3 + 4i দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। সো আমি ধরে নেব z1 = এত, z2 = এত। তুমি জাস্ট এক্সাম হলে পাশাপাশি লিখবা উপনিষ করে। এখন আসো প্রথমে কি কাজ, এই যে বাস্তব অংশের মধ্যে এবং অবাস্তব অংশের মধ্যে স্বাভাবিক গুণ, তাহলে যে -1 and 3, এই সে -1 3, আর এখানে 2 4 লিখলাম 2 4। এরপর আর গুণ করো, তাহলে এটার সাথে এটা যাবে, তো লিখলাম -1 4 -1 4, আর এটার সাথে এটা, সো তাহলে 3 × 2, এই সেই 3 2, আর মাঝে চিহ্নগুলো কী ছিল, প্রথমটা পজিটিভ বাকি সব নেগেটিভ, এই সেই পজিটিভ, আর এই যে বাকি দুটা সাইন আমার নেগেটিভ। আর নিচে কি তোমার x2² + y2², অর্থাৎ দ্বিতীয়টার বাস্তব অংশ এবং অবাস্তব অংশের বর্গের সমষ্টি, এই হচ্ছে সেই দ্বিতীয় অংশ। তাহলে এটা 3, এটা 4, এই সেই 3² + 4²। বাকিটা তো ক্যালকুলেশন, আশা করি ক্যালকুলেশন নেওয়ার কথা বলতে হবে না। সো এটা করলে আলটিমেটলি অ্যান্সার তোমার এটা হয়ে যাবে। এরপর যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে, ভাইকে হচ্ছে পার্সোনালি টেক্সট করিও, একটা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ আমি এই অংশটা বুঝি নেই, আমি তোমাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে আমার অনুবন্ধী জটিল সংখ্যা। z = x1 + iy1 এর অনুবন্ধী জটিল সংখ্যা z bar = x1 - iy1, অর্থাৎ জটিল সংখ্যাটির কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ করে দিলেই সেই জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা পেয়ে যাব। দেখো 2 + 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত, আমি কি বলেছিলাম, জাস্ট কাল্পনিক অংশের সংখ্যা চেঞ্জ করবে। এখানে কাল্পনিক অংশ কত, এই 3i, এখানে চিহ্ন কি প্লাস, তাহলে এটা কি মাইনাস করে দেবা, শেষ। -2 + 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত, জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ, এখানে +3i ছিল, এখানে -3i হবে। দেখো বাস্তব অংশের চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, যে যা ছিল তাই, জাস্ট অবাস্তব অংশের চিহ্ন চেঞ্জ করবা। এর নিচে একটা দিয়ে রেখেছি সেম, জাস্ট অবাস্তব অংশের আগে চিহ্ন চেঞ্জ করবা, আর কোনো কাজ নাই। দেখো জটিল সংখ্যার কতিপয় বৈশিষ্ট্য, x + iy = 0 হলে x = 0, y = 0 হবে। x1 + iy1 = x2 + iy2 হলে x1 = x2 এবং y1 = y2 হবে। কোনো জটিল সংখ্যার অনুবন্ধী ওই জটিল সংখ্যা, অর্থাৎ z = x + iy হলে এই z এর অনুবন্ধী কী হবে, z bar = x - iy। দেন পুনরায় এই z bar এর অনুবন্ধী যদি বের করো,
তাহলে কী হবে, এই জেড বারের বার আবার, ঠিক আছে, তাহলে এই চিহ্ন আবার চেঞ্জ হবে, তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এটা কী হচ্ছে আমার, এই প্রথম যে সংখ্যা ছিল সেটা, আর ওইটাই লিখেছি কোনো জটিল সংখ্যার অনুবন্ধী ওই জটিল সংখ্যা, অর্থাৎ এটা কোনো জটিল সংখ্যা ও এর অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি হবে বাস্তব সংখ্যা এবং এর মান বাস্তব অংশের দ্বিগুণ। সেই যে একটা জটিল সংখ্যা জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস আই ওয়াই। তো দুটা যোগ করো, যোগ করলে কী হবে, দেখো দুটো তুমি যদি যোগ করো তাহলে কী থাকবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। দেখো এই যে এই অংশ ভ্যানিশ থাকবে শুধু এটা, অর্থাৎ এটা কি বাস্তব অংশ এবং এই মানটা কি এই বাস্তব অংশের দ্বিগুণ, তাই হয়েছে দেখো দ্বিগুণ। ওকে, দেখো কোনো জটিল সংখ্যা ও এর অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল একটি বাস্তব সংখ্যা এবং এর মান বাস্তব অংশের বর্গ ও কাল্পনিক অংশের বর্গের সমষ্টি। সো দেখো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এর অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, এক্স মাইনাস আই ওয়াই। তো দুটা গুণ করো, গুণ করলে আলটিমেটলি কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো দেখো জেড ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস টু আই হলে জেড ও এর অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি কত হবে, গুণফল কত হবে। তো আমার সমষ্টি কি বাস্তব অংশের দ্বিগুণ, তাই না। তো এখানে বাস্তব অংশ কত, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের দ্বিগুণ কত, মাইনাস ওয়ান ইন্টু টু, আলটিমেটলি কী হবে মাইনাস টু। এই যে এটা করেছে, আর গুণফল কি বাস্তব অংশের সমষ্টি ও কাল্পনিক অংশের সমষ্টি, তাই না, বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গের সমষ্টি। তাহলে এই যে বাস্তব অংশ কি মাইনাস ওয়ান, তো বাস্তব অংশের বর্গ, কাল্পনিক অংশ টু, তো এই যে টু এর বর্গ, দেন কে দুটোর সমষ্টি। সো এটা করলে ওয়ান, এটা করলে ফোর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে একটা ম্যাথ আছে, দেখো ওয়ান প্লাস টু আই চাই ডিভাইড বাই থ্রি মাইনাস ফোর আই কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। সো আমি আগে বলেছিলাম এ প্লাস আইবি এবং ভাগ সেম টাইপ, বা যদি গুণ আকারে থাকতো ওইখানেও সেম, এ প্লাস আইবি আকারে প্রকাশ করা বা গুণ করা সেম। তাহলে এখনও দেখো কী করবো, এখানে জাস্ট আমি একটু উপর নিচেটাকে লিখলাম, লেখার পরে প্রথমেই কী কাজ, এই উপর নিচে এটা এটা বাস্তব অংশের নর্মাল গুণ করবা, কাল্পনিক অংশের নর্মাল গুণ করবা। এই হচ্ছে 1 3 1 3 2 4 2 4। এখন আসে, এখন কী করতে হবে, ক্রস গুণ করতে হবে। কীভাবে, তাহলে এই 1-এর সাথে 4, এই সেই 1-এর সাথে 4, আর এখানে কী তাহলে এই 3 2, এই সেই 3 2 শেষ। জাস্ট প্রথম চিহ্নটা কী হবে প্লাস, আর পরের দুটা মাইনাস, এটা জাস্ট মাথায় রেখো। আর নিচে কী হবে, নিচে আমার পরের যে অংশ থাকবে তার কী হবে বর্গের সমষ্টি। তাহলে নিচে এখানে কী আছে 3 - 4, এই সেই 3 - 4, এটা দুটো বর্গ করে দিলাম। এটা কীভাবে করছি এটা এখানে দেখিয়েছি, আর এটা তো আমি শুরু এই কিছু সময় আগে তো দেখিয়েছি। তাহলে এখন জাস্ট এই ক্যালকুলেশনটা করবা, আশা করি ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। যদি হয় ভাইকে জানিও, ভাই করে দিবে। আমি এখানে একদম বিস্তারিত করে দিয়েছি। এখন এটা তোমার কৃষিগুচ্ছের 19-20 সেশনের কোশ্চেন। যদি 2 + 3i ডিভাইড বাই 2 - i = a + ib হয় এবং a ও b বাস্তব সংখ্যা হয়, তবে b এর মান কত হবে। ওকে, তাহলে আমি জাস্ট এখানে কী করব, আমি এটাকে ভাগ করে দিব, বাই প্লাস আইবি আকারে প্রকাশ করব। তাহলে আয়ের সাথে যে অংশ থাকবে সেটাই কী হবে আমার বি এর ভ্যালু, তাই না। সো আমি এখানে দুটাই করে দিচ্ছি, এ এর ভ্যালু বের করেছি, বি এর ভ্যালু বের করেছি। তো তোমরা এটা দেখে নিতে পারো, আর ক্যালকুলেশন বুঝতে সমস্যা হলে জানিও, ভাইয়া করে দিবে। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ অংশ করি নাই। তোমাকে যদি এ বলে তুমি এর অংশ করবা, যদি বি বলে তাহলে বির অংশ করবা। দেখো এর অংশ বলতে কি, এটা হবে এর অংশ, অর্থাৎ এই যে এই প্রথম অংশ কি এর অংশ, আর এই পরবর্তী অংশ কী হবে বি এর অংশ। আর এ বি উভয়ের সাথে তো নিচের x² + y² থাকবেই, তাই না। সো আমি এক্সাম হলে যদি আমাকে a + ib আকারে প্রকাশ করতে বলে এবং এই জায়গা থেকে শুধু এ অথবা কি শুধু বি বের করতে বলে, তাহলে আমরা কি জাস্ট একটা অংশ করব, দুটো অংশ আমার করার দরকার নাই। আমি এখানে দেখো এই যে একটা অংশ করে করেছি, শুধুমাত্র এর অংশ করেছি, এখানে শুধুমাত্র বির অংশ করেছি। ওকে, এটা করলে আমার কী হবে, সময়টা বেঁচে যাবে। দেখো তোমার কখনো কখনো তোমার দুটো জটিল সংখ্যা দিয়ে তোমাকে বলবে সঞ্চার পথের সমীকরণটি কী হবে, সেগুলো আমরা ক্যালকুলেশন করবো না। আমি জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখবো, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আর এগুলো আসলে খুব বেশি দেয় না, এগুলো রিটেনের জন্য থাকে বা কিছু ভার্সিটি দেয়। তো তুমি যদি হচ্ছে প্রিপারেশন খুব ভালো হয়ে থাকে তোমার, তাহলে তুমি এটার উপর তুমি একটু টাইম দিতে পারো। আদারওয়াইজ আমি বলবো তোমার এটা টাইম দেওয়ার দরকার নেই। আমি জাস্ট বলার জন্য একটু বলে যাচ্ছি। যখন তোমার মডুলাস z + a = মডুলাস z + b হবে, তখন এটা কার সমীকরণ হবে, সরলরেখার সমীকরণ, যার আকার কী হবে ax² + bx + c = 0। আর যখন z ± a = k হবে, তখন এটা কার সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ। বৃত্তের নর্মাল ইকুয়েশন কী হয়, x - a² + y - k² = r² বা x² + y² = r²।
আবার যখন az প্লাস k1 ইজিক্যাল টু bz প্লাস k2 হবে সেটাও বৃত্তের সমীকরণ হবে। যখন az প্লাস k1 ইজিক্যাল টু az প্লাস k2 হবে সেক্ষেত্রে এটা কী হবে, সরলরেখা হবে। আর যখন z ইন্টু z বার ইজিক্যাল টু 0 হবে তখন সেটা বৃত্ত হবে। যখন z প্লাস a প্লাস z মাইনাস a ইজিক্যাল টু k তখন সেটা হবে কি, উপবৃত্ত, অর্থাৎ এই যে তোমার x স্কোয়ার a স্কোয়ার প্লাস y স্কোয়ার b স্কোয়ার ইজিক্যাল টু 1। আর যখন z মাইনাস a মাইনাস z মাইনাস b ইজিক্যাল টু k হবে তখন সেটা হবে অধিবৃত্ত, অর্থাৎ x স্কোয়ার a স্কোয়ার মাইনাস y স্কোয়ার b স্কোয়ার ইজিক্যাল টু 1। আর যখন z প্লাস k ইজিক্যাল টু x অথবা z প্লাস k ইজিক্যাল টু y তখন সেটা হবে পরাবৃত্ত, অর্থাৎ y স্কোয়ার ইজিক্যাল টু 4ax বা x স্কোয়ার ইজিক্যাল টু 4aay। এখন চলে আসছে আমরা সরলরেখার জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে, সেটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়। এখন এমসিকিউর জন্য কী মনে রাখবা, আই এর বর্গমূল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই মাইনাস আই এর বর্গমূল প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস আই। আর টুয়াইস আই এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1 প্লাস আই মাইনাস টুয়াইস আই এর বর্গমূল প্লাস মাইনাস 1 মাইনাস আই। ঠিক আছে, এটা মুখস্থ রেখে দিবা, আই মাইনাস আই টুয়াইস আই মাইনাস টুয়াইস আই এর বর্গমূল কত কত হয়, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে হুবহু দিয়ে দেবে। এখন এটা বর্গমূলের জন্য তুমি কী করবা, দেখো এ প্লাস আই বি থাকবে তাই না, যেখানে এ বাস্তব অংশ, বি হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক অংশের সহগকে 2 দ্বারা ভাগ করবা। মানে এটা কেন বলতেছি, এক্সাম হলে যেন তোমার না করতে হয়, তুমি জাস্ট অপশন দেখবা, একটু জাস্ট চোখ বন্ধ করবা, একটু চিন্তা করবা কী কী বলতেছিলাম আমি, এটা মনে থাকলে তুমি এভাবে অ্যান্সার করে আসতে পারবা, তোমার কলম ধরতে হবে না। খেয়াল করো, প্রথমে কী করবা, কাল্পনিক অংশের সহগকে 2 দিয়ে ভাগ করবা। অ্যান্সারের বাস্তব ও কাল্পনিক অংশের গুণফল এই ভাগফলের সমান হবে। এটা জাস্ট শুনো, যখন এক্সাম্পলে যাব তখন এটা ইজিলি বুঝতে পারবা কি বলতেছি। অ্যান্সারের বাস্তব ও কাল্পনিক অংশের মাঝের চিহ্ন হবে এমসিকিউটির অবাস্তব অংশের চিহ্ন। এমসিকিউটির বাস্তব অংশ ধনাত্মক হলে অ্যান্সার এর অবাস্তব অংশ ছোট হবে, কিন্তু এমসিকিউটির বাস্তব অংশ ঋণাত্মক হলে অ্যান্সারের অবাস্তব অংশ বড় হবে। এখন দেখো কোশ্চেন, -7 প্লাস 24 আই এর বর্গমূল কত। দেখো 4টা অপশন আমার এখানে দেওয়া আছে, আমি তো আর ক্যালকুলেশন করবো না, আমি জাস্ট একটু চিন্তা করবো। এখানে দেখো কাল্পনিক অংশের সহগ কত, 24, এই কাল্পনিক অংশের অ্যান্সার এটা সহগ হচ্ছে 24। এখানে দেখো এই 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 24কে যখন 2 দিয়ে ভাগ করবে অ্যান্সার হবে কি 12, তাই না। এখন দেখো তো আমার এই যে অপশনগুলো আছে এগুলোর বাস্তব এবং কাল্পনিক অংশর গুণ করলে 12 হচ্ছে কি না। প্রথমটা 3 × 2 12 হয় না, সো এটা শুরুতেই বাদ। এবার দেখো 1 3, এটাও মাল্টিপ্লাই করলে 12 হবে না, সো এটাও বাদ। এটাই আসো 3 × 4 3 4 12, হ্যাঁ এটা 12 হচ্ছে। 3 × 4 4 × 3 4 × 3, হ্যাঁ এটা 12 হচ্ছে। তাহলে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। তো এখন আমার নেক্সট স্টেপটা কী হবে, এই এমসিকিউ এর দেখো এখানে লিখে দিয়েছি 1 ও 2 প্রথমেই বাদ, কারণ এদের বাস্তব ও কাল্পনিক অংশের গুণফল 12 এর সমান নয়। এমসিকিউ এর অবাস্তব অংশের চিহ্ন ধনাত্মক, এই যে অবাস্তব অংশ এটা কি ধনাত্মক চিহ্ন, তাই অ্যান্সারের বাস্তব ও অবাস্তব অংশের মাঝের চিহ্নও কী হবে, ধনাত্মক হবে। এখানে দেখো বাস্তব ও অবাস্তব অংশের মাঝে ধনাত্মক, এটাও কি ধনাত্মক, বাট এটা ঋণাত্মক, তাহলে এটাও বাদ। বাকি আছে এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এখন কোনটা অ্যান্সার, দেখো এই এমসিকিউটির বাস্তব অংশ ঋণাত্মক, এমসিকিউটির এই যে বাস্তব অংশ কি এটা, আর এটার চিহ্ন কি এটা ঋণাত্মক, তাই না। যেহেতু বাস্তব অংশ ঋণাত্মক তাই অ্যান্সারের অবাস্তব অংশ বড় হবে, অ্যান্সারের অবাস্তব অংশ বড়। দেখো তো এই দুইটার মধ্যে কোনটা বড় আছে, এটার অবাস্তব অংশ 4, এটার অবাস্তব অংশ 3, অবশ্যই 4 3-র চেয়ে বড়, দ্যাটস ওয়াই অ্যান্সার আমাদের এটা। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে এই লাস্ট 2-3 মিনিট কী করবা, আবার একটু ভিডিওটা টেনে দেখে নিও। দেখো এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি, -8 -6i। সো এগুলা নিজেরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি অ্যান্সারগুলো দাগিয়ে রেখেছি, তোমরা নিজেরা এটা সলভ করবা। যদি সলভ করতে গিয়ে বিন্দুমাত্র প্রবলেম হয় আমাকে জানাবা। আর এটার পিডিএফ তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, পিডিএফটা দেখে জাস্ট ভিডিওটা দেখবা। যদি এরপরেও কঠিন হয় অবশ্যই ভাইকে ইনবক্স করবো, ভাইয়া সলভ করে দেবে আবার। এখানে কি লিখছি দেখো, শুধুমাত্র অবাস্তব বা কাল্পনিক অংশের বর্গমূল নির্ণয়, অর্থাৎ বিআই বা -bi এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে √bi এর বর্গমূল হচ্ছে ±√b/√2 × 1 + i, আর √-bi এর বর্গমূল ±√b/√2 × 1 - i। সেম, জাস্ট এখানে চিহ্ন বিপরীত। দেখো 2i এর বর্গমূল কত, তো 2i বলছে, তো উপরে কী থাকবে সূত্রের √b, b বলতে এখানে কি 2, তাহলে √b আর √2 × 1 + i, তাহলে √2 ভ্যানিশ, √2 ভ্যানিশ।
থাকবে এখানে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। মাইনাস টুয়াইস আই হলেও সেম, এখানে বি বলতে কি যে মাইনাস এই টু, তো এখানে যেটা টু রুট ওভার বি ডিভাইড বাই রুট ওভার টু, তাই না? এই যে এটাই তো আমার ফর্মুলা, এখানে কি রুট ওভার বি আর বি কি আমার কাল্পনিক অংশ, সো এখানেও এটা অ্যান্সার। আশা করি এই টাইপের ম্যাথগুলো দিলে অনায়াসে সলভ করতে পারবা। এখন দেখো এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে আয়ের বর্গমূল কত। সো আয়ের বর্গমূল আমরা তো তখন মুখস্থ করিয়েছিলাম আর বলেছিলাম পরবর্তীতে এটা কীভাবে সলভ করবে সেটাও বলা আছে, জাস্ট দেখবা। এখন তোমার যেটা ভালো লাগে তুমি চাইলে মুখস্থ রাখতে পারো বা এইভাবে বেরও করতে পারো। আই বলছে শুধুমাত্র কি অবাস্তব অংশ, আয়ের সাথে এখানে সহগ কত, কিছু নাই, মানে কি ওয়ান আছে। তো এই সেই আমরা এটা কী বলতাম, এ প্লাস আই বি, তাই না? সো এখানে কী থাকতো রুট ওভার বি, তাই না? যে শুরুতে কী ছিল রুট ওভার বি বাই রুট ওভার টু, তো এখানে বি এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে রুট ওভার ওয়ান, আর সূত্রের কি রুট ওভার টু, আর হচ্ছে ওয়ান প্লাস আই, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর আমি তো শুরুতে কয়েকটা লিখে দিয়েছি, তাই না? সো চাইলে মুখস্থ করতে পারো বা এইভাবে বের করতে পারো। তো ফাইভ এর বর্গমূল কত, সেম, এগুলো নিয়ে কথা বলবো না, নিজেরা একটু প্র্যাকটিস করবা। এই ম্যাথটা দেখো কি বলছে, তোমার রুট ওভার আই প্লাস মাইনাস রুট ওভার আই এর মান কত, সেম, জাস্ট এটা আলাদা করে তুমি দুটার ভ্যালু বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করবা, করলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে কী লেখা আছে, টুয়াইস আই টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস মাইনাস টুয়াইস আই টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ কি আলটিমেটলি আমার সেই বর্গমূলই করতে হবে, তাই না? আমি তো এগুলো জানি কী করতে হয় না করতে হয়, যে আবার এগুলো তো জানি, তাই না? যে এক্স ইনভার্স ওয়ান, এটার ভ্যালু কি ওয়ান ডিভাইড বাই এক্স, আর আমাদের এক্স টু দি পাওয়ার হাফ এটার ভ্যালু কি রুট ওভার এক্স, তাই না? এগুলো তো আমরা সব জানি। সো জাস্ট লিখে দাও, যেহেতু আমার ইনভার্স আকার আছে সেটাকে নিচে দিয়ে দাও, আর এই যে দিলাম এটা এভাবে। আর এটা করার পর আমার যেই ভ্যালুগুলো আসে আর কি, যে রুট টু এর বর্গমূল কীভাবে করবা, যে কাল্পনিক অংশ রুট ডিভাইড বাই কি রুট টু ইন্টু ওয়ান প্লাস আই, আর এই মাইনাস থাকলে কি এই রুট কাল্পনিক অংশ ডিভাইড বাই কি রুট টু ইন্টু ওয়ান মাইনাস আই, সেম। সো এখন জাস্ট এখানে যা যা আছে যেগুলো ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ যা যা থাকবে, জাস্ট এখানে কী করবা, লসাগু করবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অংশে চলে আসছি, ঘনমূল নির্ণয়। এখন এই যে এককের ঘনমূল রিলেটেড ইনফরমেশান, এককের ঘনমূল তিনটা, ওয়ান, ওমেগা, ওমেগা স্কোয়ার, যার একটি বাস্তব ও দুটি অবাস্তব বা কাল্পনিক। বাস্তব হচ্ছে ওয়ান, আর ওমেগা স্কোয়ার যেটা হচ্ছে কাল্পনিক। এককের জটিল ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ, হ্যাঁ একটা ওমেগা স্কোয়ার, একটা অপরটির বর্গ। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে ওয়ান, অর্থাৎ এককের ঘনমূল ত্রয়ের গুণ ফল হচ্ছে কি ওয়ান। কীভাবে হয় দেখো, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা, একটা কি ওমেগা স্কোয়ার, দেন তিনটাকে মাল্টিপ্লাই করলে কী হয় ওমেগা কিউবের ভ্যালু ওয়ান। ওমেগা ইজিক্যাল টু 120 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। আর আমরা তো ডিগ্রি জানি যে তোমার 90 ডিগ্রি, তাই না? আই কী করে, আই হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, আর ওমেগা হচ্ছে 120 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। শেষ, কখনো এমসিকিউ দিতে পারে তাই লিখে রেখেছি। এখন আসো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে জিরো, অর্থাৎ এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য। ওমেগা এর পাওয়ারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে অ্যান্সার। ওকে, আমরা ওইখানে আয়ের ভ্যালুগুলো কী করেছিলাম, আয়ের ভ্যালুকে 4 দিয়ে ভাগ করেছিলাম না, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় অ্যান্সার। আর এখানে ওমেগার ক্ষেত্রে কি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে অ্যান্সার। ওকে, সেটা এইভাবে মনে রাখতে পারো যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 0 ইজিক্যাল টু 1, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ইজিক্যাল টু ওমেগা টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার, ঠিক আছে? সো ওমেগা এর যে কোনো তিনটি ক্রমিক পাওয়ারের সমষ্টি শূন্য, এটা মনে রাখবা। ওমেগার যে কোনো তিনটি ক্রমিক পাওয়ারের সমষ্টি শূন্য। ক্রমিক সংখ্যা তো তোমরা জানো, যেমন হচ্ছে 1 2 3 তিনটা ক্রমিক সংখ্যা, এরপর ধরো যে 21 22 23 তিনটা ক্রমিক সংখ্যা, এরপর ধরো হচ্ছে 100 101 102, এই তিনটা হচ্ছে কি একটা ক্রমিক সংখ্যা। সেখানে যদি এভাবে থাকে যে ওমেগা টু দি পাওয়ার 9, ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস ওমেগা টু দি পাওয়ার 11, এটার ভ্যালু বের করতে বলে তাহলে এটা কী হবে 0। আবার ওমেগা টু দি পাওয়ার 98, ওমেগা টু দি পাওয়ার 99 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100, তিনটা ক্রমিক সংখ্যা, দ্যাটস এটার ভ্যালু কি 0। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই প্রশ্নটা একটু দেখো, এটা ঢাকা বোর্ডের একটা এমসিকিউ। এককের কাল্পনিক ঘনমূল দুটির গুণফল কত? এককের কাল্পনিক ঘনমূল দুটির গুণফল, আমরা জানি এককের ঘনমূল হচ্ছে তিনটা, ওয়ান ওমেগা স্কোয়ার, কাল্পনিক হচ্ছে এই দুটা ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই দুটা গুণ করো, গুণ করলে কী হবে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, এই আমাদের অ্যান্সার 1। ওমেগা টু দি পাওয়ার 14 এর মান কত? তো জাস্ট কি ওই ভাগ করে দাও বা এইভাবে লেখো যে 3 4 12 যোগ 2 14, তাহলে কি ওমেগা স্কোয়ার, সো ওমেগা স্কোয়ার অ্যান্সার। এ বড় একটা সংখ্যা আছে। এখন আসো, আমরা তো আয়ের পর যখন বড় সংখ্যা ছিল তখন কী করতাম, লাস্ট দুটা ডিজিট নিয়ে কাজ করতাম। এখন ওমেগা কি আমরা লাস্ট দুটা ডিজিট নিয়ে কাজ করতে পারবো না, ওমেগা আমরা লাস্ট দুটা ডিজিট নিয়ে কাজ করতে পারবো না। ওমেগার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওমেগার পাওয়ার অনেক বড় হলে শূন্যগুলো বাদ দিব। ওকে, সেখানে দাও এই শূন্য একটা আছে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে 3 ও 3 এর গুণিতক বাদ দিলাম। গুণিতক তো বুঝো, 3 এর গুণিতক কী হবে 6 9 12 15 18 21 এগুলো, তাই না? এখন দেখো এখানে গুণিতক কে আছে, এই যে 3 আছে, এখানে 3 আছে, 6 9 6 এগুলো বাদ দিয়ে দিলাম।
এরপরে কাজ কি, যাদের যোগ করলে 3 ও 3-এর গুণিতক হয়, আর স্পেলিং আমার, হ্যাঁ 3-এর গুণিতক হয় তাদের বাদ দিব। যেমন ধর এখানে 2 4, এই 2 + 4 যোগ করলে কি হয় 6, যা 3-এর গুণিতক, এদের বাদ দিয়ে দিব। আর শেষে পড়ে থাকবে যা, তো তার মান বের করলে কি অ্যান্সার পেয়ে যাব। এখন দেখো তো এখানে 1 7 1 এই 3টাকে যোগ করলে কত হয়, 9 হয় না, 3টাকে যোগ করলে 9। সো এই 9 9 9 তো 3-এর গুণিতক, সো এগুলো কি বাদ, থাকবে কত 4। সো ওমেগা টু দি পাওয়ার 4 থাকবে না আলটিমেটলি। সো ওমেগা টু দি পাওয়ার 4 যার কি ভাগশেষ থাকে হচ্ছে কি, তুমি 3 দিয়ে ভাগ করো, থাকবে কত 2, তাই না। সো এটা করলে যা হবে সেটা আমার অ্যান্সার। এই সরি, হ্যাঁ 1 থাকবে, 1 থাকবে, 4/3 থাকবে হচ্ছে 1। সো অ্যান্সার হচ্ছে ওমেগা। তো দেখো নেক্সট পেজে সলভ আছে। সো এই তো কী করছি না করছি আমি এখানেও দেখিয়েছি। প্রথমে 0 বাদ দিয়েছি, এরপর কি 3 ও 3-এর গুণিতক বাদ দিয়েছি, এরপর যাদের যোগ করলে 3 ও 3-এর গুণিতক হয় তাদের বাদ দিয়েছি। সো A to Z দেখিয়ে দিয়েছি। সো এই তো। সো তুমি এই যে 4 নম্বর স্টেপ যেটা ছিল এটা ফলো না করে অবশিষ্ট সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাওয়া যাবে। যে 4 নম্বর স্টেপ যেটা করেছিলাম, যে তোমার 3 ও 3-এর যে গুণিতক, যে সংখ্যাগুলোকে যোগ করলে কি হয় 3-এর গুণিতক হয় বা 3 হয়, সেগুলো বাদ দিতে পারবো। সো এটা না করে আমি জাস্ট সবগুলোকে যোগ করে আমি অ্যান্সার বের করে দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি এগুলো অনায়াসে সলভ করতে পারবা। সব লিখে দিয়েছি, দেখবা। এই যে একটা কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, ঠিক আছে, এটা রাবির কোশ্চেন। ওমেগা টু দি পাওয়ার 16 অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 32 এর ভ্যালু কত। সো ওমেগা টু দি পাওয়ার 16, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 32। সেখানে 16 বলতে কি, এটাকে তুমি 3 দিয়ে ভাগ করো, থাকবে কত 1, তাই না। 3 × 15 আর এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে 32। সো 3 × 10 30, 30 + 2 32, তাই না। ওকে, তাহলে এখানে কী রাখবা, ওমেগা টু দি পাওয়ার 1 আর হচ্ছে ওমেগা স্কোয়ার, এই দুটোকে যোগ করো। যোগ করলে কী হবে -1। কেন এটা হবে, কারণ দেখো 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0, তাহলে ওমেগা + ওমেগা স্কোয়ার = -1, এই সে -1 আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই কোশ্চেনটা একটু দেখো, ওমেগা স্কোয়ার ওমেগা টু দি ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ডট ওমেগা টু দি পাওয়ার 99 এর ভ্যালু কত। খেয়াল করো, এই অ্যান্সারটা হয় হচ্ছে 0। এই টাইপের যে ম্যাথগুলো থাকবে অ্যান্সার অধিকাংশই 0 হবে। সো কীভাবে হবে একটু খেয়াল করো, কারণ ওমেগা এর 3টি ক্রমিক পাওয়ার এর সমষ্টি 0। এখানে টোটাল 99টা ক্রমিক পদ আছে, তাই না। ওমেগা থেকে শুরু করে 99, অর্থাৎ এখানে 99টা পদ। সো 99কে 3 দ্বারা ভাগ করলে 33 হবে, যার প্রতিটার সমষ্টি কি 0। একটু আগে বলেছিলাম এটা, তাই না। তাই অ্যান্সার হবে হচ্ছে 0। এই যে একটা কোশ্চেন, 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 + ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটার ভ্যালু কত, সেই ভ্যালুগুলো আমাদের আনতে হবে। সো আমি জাস্ট এটাকে একটু একসাথে লিখি, 1 + ওমেগা স্কোয়ার, এখানে 1 + ওমেগা তো আসেই। সো লেখার পর দেখো এই অংশ যদি চিন্তা করো, তাহলে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি 0, তাই না। তাহলে 1 + ওমেগার ভ্যালু হবে -ওমেগা স্কোয়ার। এই সে লিখলাম হচ্ছে কি আমরা আমাদের ভ্যালুগুলা। আর এখানে কি ছিল 1 + ওমেগা, এটা আর হচ্ছে যেখানে তোমার 1 + ওমেগা স্কোয়ার থাকবে সেখানে কী হবে -ওমেগা, তাই না। সো এই যে লিখলাম 1 + ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে -ওমেগা লিখলাম, আর এখানে 1 + ওমেগা হচ্ছে -ওমেগা স্কোয়ার। তাহলে এখানে হবে কি -2 ওমেগা, আর এখানে কি -2 ওমেগা স্কোয়ার। সো এখন এগুলোকে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। তোমার ইনসিকিউর জন্য আসলে এই টাইপের ম্যাথ দিবেন, এটা দিলে ঢাবি রিটেন টাইপের ম্যাথ দিতে পারে। ওকে, সো এই ম্যাথগুলো একটু আমি করে রেখেছি। এগুলো হচ্ছে তোমার কিসের জন্য, ঢাবি রিটেনের জন্য। হ্যাঁ, এগুলো তোমার এমসিকিউ সচরাচর দেয় না, আর দিবেও না ইনশাল্লাহ। আর চাইলে একটু দেখে রাখতে পারে, ম্যাথগুলো খুব ইজি আছে। জাস্ট এখানে ভ্যালুগুলো দিয়ে একটু জাস্ট গুণ করে দিলেই অ্যান্সার চলে আসে। আর আরেকটা ম্যাথ চাইলে এখানে দেখতে পারো, এগুলো সেম দিলে ঢাবি রিটার্ন, এর বাইরে দিবে না, ঠিক আছে। সো যারা হচ্ছে খুব করে চাচ্ছ ঢাবিতে পড়ার জন্য, প্রিপারেশন ভালো নিয়েছো, তারা এগুলো একটু দেখে রাখো। আমি তো PDF দিয়ে দিব, এগুলো একটু জাস্ট কী করবা দেখে নেবে, ঠিক আছে। আর এই যে ঘনমূল, এই জায়গা থেকে ঢাবির রিটেনের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ম্যাথটা 1 এর ঘনমূল নির্ণয় করো। যে এককের ঘনমূল 3টা থাকে না, সেটা বের করতে দিতে বলে অনেক সময়। সো ঘনমূল করলা, এটা ধরবা এভাবে। সো দেন কী করবা, ঘন করে দেবা, করলে এই অংশটা পাবে। দেন 1কে দিকে নিয়ে আসো, x³ - 1 = 0। সো a³ - b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, a - b × a² + ab + b স্কোয়ার। দেন x - 1 = 0, অথবা কি এটা সমান 0। দেন এটা সমান 1 হয়ে যাবে। আর ax² + bx + c সমান 0 হলে আমরা যে ওই নিশ্চয়ক বা পৃথক করতাম, সেখানে আমরা মূলটা কী পেতাম, যে x = -b ± √b² - 4ac / 2 আইসে। এটা করলে দুটো অংশ পাওয়া যাবে, ঠিক আছে। যে 1, আর একটা হবে হচ্ছে যে -1 + √3i/2, আর একটা কি -1 - √3i/2, যেখানে এই যে এই অংশের ভ্যালু কী থাকে ওমেগা, আর এই যে এই অংশের ভ্যালু থাকে কি ওমেগা স্কোয়ার। এই হচ্ছে আমাদের এককের 3টা ঘনমূল, যার একটা হচ্ছে বাস্তব আর বাকি 2টা হচ্ছে কাল্পনিক বা অবাস্তব। এটা ঢাবি রিটার্ন দিতে পারে, বা চাইলে তোমার এমসিকিউতে বলতে পারে যে এককের বাস্তব ঘনমূল কয়টি বা এককের কাল্পনিক ঘনমূল কয়টি, ঠিক আছে। আশা করি তোমরা পারবা। দেখো এখানে আমি এগুলো লিখেছি যে এককের ঘনমূল 3টি, সেগুলো কী কী, এটা হচ্ছে 1,
ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা কিন্তু -1 না, হ্যাঁ, এটা জাস্ট এই দেখানোর জন্য লিখেছিলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার ভ্যালু এটা আর তোমার ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। যে আয়ের ঘনমূল নির্ণয় করতে বলছে, সেম ক্রাইটেরিয়ায় করবা, জাস্ট এটা ঘনমূল ধরে নেবা, ধরার পর ঘন করবা, করার পরে যে আগের ম্যাথটা যেভাবে সলভ করা ছিল ঠিক সেভাবে সলভ করবা, করে অ্যান্সার নিয়ে আসবা, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আয়ের ঘনমূল আর এটা হচ্ছে মাইনাস আয়ের ঘনমূল। সেগুলো করে দেওয়া আছে, আমি এটা পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানিও, আমি ইনশাল্লাহ বলে দেবো, ঠিক আছে। এই তো ছিল আজকের মতো। আর একটা কথা বলে রাখি, এই লাস্ট মোমেন্ট হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। অনেক স্টুডেন্টের যেটা হয়, তারা হচ্ছে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কারণে যা যা পড়া থাকে সেগুলো ভালোভাবে রিভিশন দিতে পারে না, হ্যাঁ। সো তোমাদের সবাইকে আমি বলবো, যা পড়ছো ওইটাই বেশি করে হচ্ছে এখন রিভিশন দেবা। এখন নতুন করে কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু দেখতে হবে না, জাস্ট যা যা পড়ে আসছো ওটা বেশি করে রিভিশন দাও। রিভিশন ভালোভাবে না দিলে যেটা হয়, ওই এক্সাম হলে গিয়ে নেগেটিভ মার্কিং অনেক বেড়ে যায়। কেননা তোমার এখানে অপশন যখন দেখবা তোমাকে ওইখানে 4টাই মনে হবে অ্যান্সার, ঠিক আছে। সো এইটা এড়ানোর জন্য যেটা করতে হবে, এই কয়েকটা দিন প্রচুর পরিমাণে রিভিশন দেবা, যা যা পড়ছো যতবার সম্ভব রিভিশন দিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, নিজের মা বাবার জন্য দোয়া করবা, আর আমাদের হাদি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা, এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। আর হচ্ছে পড়াশোনা করবা, ঠিক আছে। এই লাস্ট কয়েকটা দিন হচ্ছে তোমার একটা আইডেন্টিটি তৈরি করার স্ট্রাগল যাবে, লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। অনেক ডিপ্রেশন কাজ করবে, বাট ডিপ্রেশন আসতে দেওয়া যাবে না। তোমার খারাপ লাগবে, তুমি চেয়ার টেবিলে বসে কান্না করবে, বাট পড়াশোনাটা কন্টিনিউ করবা, ঠিক আছে। আর এরপর কার কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে বা কে কোন টপিক বুঝতে পারছো না, কোন কোশ্চেনগুলো সলভ করতে প্রবলেম হচ্ছে আমাকে জানাবা, আমি ইনবক্সে এগুলো তোমার পার্সোনালি সলভ করে দেবো, বা চাইলে ভিডিও আকারে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট পড়াশোনা করবা আর প্রবলেমগুলো ভাইয়ের সাথে শেয়ার করবা, ওকে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।